নমস্কার। বাংলা বাজারে গরম খবর এসআইআর, তাকে কেন্দ্র করে ক্যাঁচাল, সুপ্রিম কোর্টের আদেশ। কিন্তু বিশ্বের দরবারে এখন সবচেয়ে বড় খবর আমেরিকা বনাম ইউরোপের সম্মুখ সংঘাতের সম্ভাবনা। এটা এমন একটা ঘটনা, কলকাতায় বসে আর কুপমণ্ডুকের মতো আচরণ করে যাকে অস্বীকার করার কোনো উপায় নেই। কেননা এই ধরনের ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে এর আগে কখনো হয়নি। এমনটি যে হতে পারে তার হদিশও কখনো পাওয়া যায়নি। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে এই যে টেনশন তৈরি হয়েছে গ্রিনল্যান্ডের উপর, মামাবাড়ির আবদার একের পর এক ডোনাল্ড ট্রাম্প যা করে চলেছেন, এবং তার কথা না শুনলেই তার হাতে একটাই অস্ত্র আছে যার নাম শুল্ক, সেটা আরোপ করে ইউরোপিয়ান ইউনিয়নের একশে এক সদস্য দেশকে সবক শেখানোর ধমকি দিচ্ছেন। এতে কিন্তু ইউরোপ এবার আর মাথা নত করছে না। গতকাল ইউরোপিয়ান ইউনিয়নের একটা খুব জরুরি বৈঠক হয়েছে ব্রাসেলসে, একেবারে প্রধানমন্ত্রী, চ্যান্সেলর, প্রেসিডেন্টদের স্তরে, এবং সেখানে একেবারে সমবেত কণ্ঠে এবং এক হয়ে ইউরোপিয়ান ইউনিয়নের লিডাররা বলেছেন যে এনাফ ইজ এনাফ। আর আমরা এই ধরনের হুমকি, ব্ল্যাকমেল এবং অন্যের দেশ দখল করার এই যে প্রবণতা, তা কিছুতেই মেনে নেব না। ইউরোপের এই ধরনের তীব্র প্রতিক্রিয়া দেখার পর ডোনাল্ড ট্রাম্প আবার একটা নতুন অজুহাত আবিষ্কার করেছেন। গতকালই ট্রুথ স্পেশাল বলে তার যে একটা এক্সের মতো হ্যান্ডেল আছে, তাতে তিনি বলেছেন যে ডেনমার্ক আর্কটিক অঞ্চল থেকে রাশিয়াকে তাড়াতে ব্যর্থ হয়েছে বলেই ওখানে আমেরিকার মালিকানা বিশেষভাবে জরুরি। দেখুন, আমি এই প্রসঙ্গে একটু পরে আসছি। সর্বাগ্রে বলি, এই গ্রিনল্যান্ড নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে এবং আমেরিকার বাড়তি শুল্ক চাপানোর হুমকির জবাবে ইউরোপিয়ান ইউনিয়ন কি করেছে। 8টা দেশকে লক্ষ্য করে ট্রাম্প এই শুল্ক ধমক দিয়েছেন এবং ব্রাসেলসে বৈঠক করেছেন 27টি ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশ। বৈঠকের পরে রাষ্ট্রদূতরা ট্রাম্পকে গ্রিনল্যান্ড সংক্রান্ত এই যে হুমকি চুমকি এগুলো বন্ধ করার জন্য এবং একটা সমঝোতায় পৌঁছানোর জন্য যা করা যায় সেটা করার জন্য আর্জি জানিয়েছেন। এখন গতকাল যেটা ম্যাক্রো, তারপরে আমাদের ব্রিটিশ প্রধানমন্ত্রী, জার্মান চ্যান্সেলর, এরা যে মিটিংটা করেছেন, সেই মিটিং শেষ হওয়ার পরে জার্মান চ্যান্সেলর এবং ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো এরা পরিষ্কার সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে বলেছেন যে তাঁরা ব্ল্যাকমেল কিংবা এই কোয়ারশনের কাছে কিছুতেই নতি স্বীকার করবেন না। এবং এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর পৃথিবীতে একটা আটলান্টিক সম্পর্ক তৈরি হয়েছিল, যাকে কাগুজে পরিভাষায় আমরা ন্যাটো বলতে অভ্যস্ত, ট্রাম্প যদি তার অবস্থান বদল না করেন তাহলে এই ন্যাটোর অস্তিত্বই বিপন্ন হয়ে যাবে। এই কথাটা ডেনমার্কের প্রধানমন্ত্রী প্রথম দিন থেকে বলে আসছেন। কিন্তু এবার ইউরোপিয়ান ইউনিয়ন সম্মিলিতভাবে একই কথা বলায় বিষয়টা একটা অন্য গুরুত্ব পেয়ে গেছে। দেখুন, ইউরোপিয়ান ইউনিয়নের তো নিজস্ব অনেক আইন কানুন আছে। তার মধ্যে একটা আইন হলো অ্যান্টি কোয়ারশন ইনস্ট্রুমেন্ট, যেটাকে তারা এমনি চলতি ভাষায় বলেন ট্যারিফ বাজুকা। অর্থাৎ ট্রাম্প যদি মনে করেন তিনি একতরফা ইউরোপের উপরে, বিশেষ করে এই 8টি দেশের উপরে শুল্ক চাপিয়ে পার পেয়ে যাবেন, তাহলে কিন্তু ইউরোপও তার মতো করে
একটা প্রত্যাঘাত শুল্ক আরোপ করতে পারে। তাতে কার কি লাভ হবে সেই হিসেবে এক্ষুনি ঢুকছে না, কিন্তু তারা পরিষ্কার বলে দিয়েছে যে এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে এই কিছুদিন আগেই ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আমেরিকার যে বাণিজ্য চুক্তি হয়েছে, যেটা এখনও পর্যন্ত ইউরোপিয়ান পার্লামেন্টে অনুমোদিত হয়নি, সেটা কিন্তু তারা রদ করে দিতে পারেন। কারণ ট্রাম্প যা করছেন তাতে ট্রান্সআটলান্টিক রিলেশনশিপের মূলেই কুঠারাঘাত করা হচ্ছে, এবং যেহেতু বাণিজ্য সহযোগিতার প্রশ্নটাই এই বিষাক্ত পরিবেশে অপ্রাসঙ্গিক হয়ে গেছে, অতএব তাদেরকে এবার অন্য রকম ভাবলেও ভাবতে হতে পারে। এখন এই যে অবস্থা, সেই অবস্থার মধ্যে যেটা দেখার সেটা হচ্ছে যে প্রথমে অনেক দিন ধরেই ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প গ্রিনল্যান্ড যেন তার পৈতৃক সম্পত্তি এরকম একটা দাবি করে গ্রিনল্যান্ড আমাদের চাই, গ্রিনল্যান্ড আমাদের চাই, ঠিক যেভাবে বাচ্চারা বাপ মায়ের কাছে কোনো কিছু পাওয়ার আর্জি জানায়, ট্রাম্প তো আর্জির ভাষায় কোনো কথা বলেন না, তিনি ধমকের সুরে কথা বলেন এবং মনে করেন তিনি বিশ্ব চরাচরের প্রতিটি বর্গ মাইলের মালিক, অতএব তিনি যাহা বলিবেন তাহাই শিরোধার্য করতে বাকি বিশ্বর প্রস্তুত থাকিবার কথা। কিন্তু সবাই ভারতবর্ষ নয়, সবাই ঢিল খেয়ে হজম করার বান্দা নয়। কোনো কোনো দেশ আছে যারা ঢিল খেলে পাটকেল ছোড়ার মতো জায়গায় আছে, যেমন চীন, এখন যেমন রাশিয়া, এবং এখন দেখা যাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নও। এখন প্রথম কথা হচ্ছে একটা জিনিস বোঝা দরকার যে এই গ্রিনল্যান্ড করে যে এত কথা বলা হচ্ছে তার আসল গুরুত্বটা কোথায়? আসল গুরুত্ব যদি ভালো করে দেখতে হয় তাহলে এই জিনিসটাকে কেন এই দ্বীপটা ইউরোপ আমেরিকা সংঘাতের কেন্দ্রবিন্দুতে এসে পৌঁছল। এখন দেখুন, গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রাসী মনোভাব কোনো নতুন ঘটনা নয়। এটা আসলে ন্যাটো ভিত্তিক যে সিকিউরিটি স্ট্রাকচার তৈরি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, তার সঙ্গে আর্কটিক অঞ্চলের নতুন জিওপলিটিক্যাল রিয়ালিটি এবং মার্কিন একক আধিপত্যের বাসনা, এই সব কিছু মিলেমিশে একটা সংযোগ বিন্দুতে পরিণত হয়েছে গ্রিনল্যান্ড। এখন বিষয়টা যদি ভালো করে বুঝতে হয় তাহলে গ্রিনল্যান্ডকে শুধুই ডেনমার্কের অধীন এক স্বশাসিত ভূখণ্ড হিসেবে দেখলে চলবে না, এটাকে দেখতে হবে আর্কটিক শক্তিসাম্যের কেন্দ্রবিন্দু হিসেবে। সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য স্ট্র্যাটেজিক সিগনিফিক্যান্স অফ গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড হলো উত্তর আটলান্টিক, নর্থ আটলান্টিক এবং আর্কটিক অঞ্চলের স্ট্র্যাটেজিক্যালি সবচেয়ে ইম্পর্টেন্ট ভৌগোলিক ভূখণ্ড। তার কারণ এটার অবস্থান হচ্ছে উত্তর আমেরিকা ও ইউরোপের ঠিক মাঝখানে। রাশিয়ার আর্কটিক সাবমেরিন চলাচল নজরদারির জন্য আদর্শ। 3, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আগাম সতর্কীকরণ ব্যবস্থার কেন্দ্রও এখানে আছে, এবং সেই কারণেই গ্রিনল্যান্ডে বহুদিন ধরে একটা মার্কিন সামরিক ঘাঁটি আছে, P2 স্পেস বেস বলা হয়। একটা সময় সেখানে প্রচুর মার্কিন সেনারা থাকতো, তারপর ধীরে ধীরে কমতে এখন মুষ্টিমেয় কয়েকজন সেখানে আছেন। এখন এটা কি? এটা হচ্ছে ন্যাটোর যে কোঅর্ডিনেটেড সিকিউরিটি স্ট্রাকচার, তার ইন্টিগ্রাল পার্ট হচ্ছে আমেরিকার এই ছোট্ট সিকিউরিটি বেস। এই কথা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যেটা, তা হলো এই ঘাঁটি ডেনমার্কের অনুমতি ও ন্যাটো কাঠামোর মধ্যেই পরিচালিত হয়,
অর্থাৎ কেউ গায়ের জোরে এসে এই জায়গাটাকে ব্যবহার করে তা নয়। ডেনমার্ক উইলিংলি একটা কনসেনসুয়াল অ্যারেঞ্জমেন্ট এসছে উইথ ন্যাটো ফর ইটস ওন সিকিউরিটি, অলসো ফর ইউরোপিয়ান সিকিউরিটি ভিসাভি দ্য রাশিয়ান। সুতরাং ট্রাম্প যখন বলেন গ্রিনল্যান্ড হয়, গ্রিনল্যান্ড আমাদের আমেরিকাকে দিতে হবে, নইলে বিকল্প যে কোনো প্রস্তাব শুনতে আমরা আগ্রহী নই, তখন ইউরোপ এটাকে ঠিক ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখছে। তারা মনে করছে এটা হচ্ছে ন্যাটোর যে একটা বহুপাক্ষিক কাঠামো তৈরি হয়েছিল, আমেরিকা এখন তাতে সম্পূর্ণ নিরঙ্কুশ নিয়ন্ত্রণ করতে চাইছে। এখন আর্কটিক রাজনীতি, এই যে আর্কটিক অঞ্চলকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতি, সেটা সাম্প্রতিককালে একটা নতুন মাত্রা পেয়েছে। কেন না, তার সঙ্গে জলবায়ু পরিবর্তন, এবং জলবায়ু পরিবর্তনের ফলে সেখানে যে ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে তার মধ্যে প্রধান হচ্ছে বরফ গলছে, এবং বরফ গলছে বলে নতুন নতুন সমুদ্রপথ খুলে যাচ্ছে। এবং যেটা ট্রাম্পের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট, কেননা তিনি পৃথিবীর প্রতিটা ভূখণ্ডের প্রতিটা ইঞ্চিকে আসলে রিয়েল এস্টেট প্রপার্টি বলে মনে করেন। এই জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক পরিবর্তন, ইকোলজিক্যাল পরিবর্তন, এর ফলে বিপুল প্রাকৃতিক সম্পদের সম্ভাবনাও ধীরে ধীরে খুলে যাচ্ছে। এখন এখানে মূল প্রতিযোগিতা কাদের মধ্যে? অবশ্যই এক নম্বরে রাশিয়া, কেননা রাশিয়ার সবচেয়ে বড় আর্কটিক উপকূল আছে, এবং সেই আর্কটিক উপকূলে রাশিয়ার মিলিটারাইজেশন একেবারে চোখে পড়ার মতো। আর তারপরে আছে চীন, যারা নিজেদের নিয়ার আর্কটিক স্টেট বলে দাবি করে এই অঞ্চলে গবেষণা এবং বিনিয়োগের ক্ষেত্রে সাম্প্রতিককালে মনোনিবেশ করেছে। আর থার্ড স্টেক হোল্ডার হচ্ছে আমেরিকা ও ন্যাটো। তার কারণ সামরিক ও স্ট্র্যাটেজিক নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য এই যে কোঅর্ডিনেটেড একটা ব্যবস্থা যেটা এতদিন ধরে চালু আছে, এবং ট্রাম্পের খামখেয়ালিপনা বন্ধ না হয়ে গেলে যেটা বিপন্ন হতে পারে, সেটা কিন্তু এই তিনটে মেজর স্টেক হোল্ডার ইন দ্য আর্কটিক রিজন। এখন ন্যাটো বনাম মার্কিন একক আধিপত্য, এই বিষয়টাই বা কীরকম? আসলে ট্রাম্পের একটা অ্যান্টি ন্যাটো অ্যাটিটিউড আমরা গোড়া থেকেই দেখে আসছি। তিনি প্রথম দফার প্রেসিডেন্ট থাকাকালীন বলতেন যে ন্যাটো যেহেতু একটা মাল্টিল্যাটারাল অর্গানাইজেশন, অতএব এটার সব ব্যয়ভার আমেরিকা বহন করবে কেন, সদস্য দেশগুলোকেও টাকা দিতে হবে। এবং যেহেতু তিনি দুধে বিজনেসম্যান, এবং আমেরিকার সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি ইউরোপিয়ানদের তুলনায় অনেক বেশি, অতএব তিনি কবজি মোচকে কিন্তু ইতিমধ্যেই ন্যাটোভুক্ত দেশগুলোর জিডিপির একটা বর্ধিত অংশ এই সামরিক সজ্জা বা ন্যাটোর সিকিউরিটি রক্ষার কাজে আদায় করে নিয়েছেন। এখন এতৎসত্ত্বেও তিনি মনে করেন যে ন্যাটো হচ্ছে একটা ব্যয়বহুল এবং অন্যায্য ব্যাপার, এবং তিনি যখনই সুযোগ পান ইউরোপের নিরাপত্তাকে আসলে একটা বোঝা হিসেবে দেখেন, এবং সেই কারণেই তিনি আর্কটিকে সরাসরি মার্কিন নিয়ন্ত্রণ চান। আর এই ব্যাপারে ইউরোপের আশঙ্কাও কিন্তু খুব স্পষ্ট। গ্রিনল্যান্ড যদি কার্যত আমেরিকার সরাসরি প্রভাবধীন হয়ে যায়, তাহলে ন্যাটো একটি যৌথ কাঠামো না থেকে মার্কিন একক কমান্ডে পরিণত হবে। সেটা ইউরোপ তো কিছুতেই হতে দেবে না। এই কারণেই গ্রিনল্যান্ড ইস্যুতে ন্যাটো সদস্য ইউরোপীয় দেশগুলি দেখা যাচ্ছে অস্বাভাবিক এবং অপ্রত্যাশিতভাবে ঐক্যবদ্ধ হয়েছে। এখন ডেনমার্ক এবং ডেনমার্কের অন্দরে গ্রিনল্যান্ড হচ্ছে একটা স্বশাসিত এলাকা,
দুটো সরকারই বলে দিয়েছে যে দেখুন গ্রিনল্যান্ড বিক্রি হবে না, নিরাপত্তা, তাদের নিরাপত্তা ন্যাটোর মধ্যেই থাকবে এবং কোনো একক শক্তির আধিপত্য মানা হবে না। এবং ইউরোপিয়ান ইউনিয়ন মনে করে এটা শুধু ডেনমার্কের বিষয় নয়, এটা ইউরোপীয় সার্বভৌমত্ব ও ন্যাটোর ভবিষ্যৎ কাঠামোর প্রশ্ন। এখন ইউরোপ এখন পরিষ্কারভাবে দেখছে ট্রাম্পের শুল্কের হুমকি ইকুয়াল টু হচ্ছে অর্থনৈতিক চাপ, গ্রিনল্যান্ড ইস্যু হচ্ছে জিওপলিটিক্যাল চাপ। দুটোর লক্ষ্য একটাই, ইউরোপকে মার্কিন স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের সাবসার্ভিয়েন্ট করে তোলা। এই কারণেই ট্রাম্পের শুল্ক নিয়ে ধমককে ইউরোপ আর আলাদা করে দেখছে না, গ্রিনল্যান্ড প্রসঙ্গ তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে গেছে। এখন ইউরোপের এই ধরনের ঐক্যবদ্ধ স্ট্যান্ড দেখে ট্রাম্প ভাঙেন অথচ মচকান না। অতএব তিনি সর্বশেষ একটা যুক্তি খাড়া করেছেন যে এই আর্কটিক অঞ্চল থেকে বারবার গত 20 বছর ধরে বারবার বলা সত্ত্বেও ডেনমার্ক নাকি আর্কটিক অঞ্চল থেকে রাশিয়াকে তাড়াতে পারেনি। অতএব যেহেতু ডেনমার্ক এই কাজটা করতে পারল না, সুতরাং আমেরিকাকেই এই দায়িত্বটা নিতে হবে। যেন এটা আমাদের জমিদারি ব্যবস্থা বা মনসবদারি ব্যবস্থা বা সাম্রাজ্য তৈরির ব্যবস্থাকেও রীতিমতো হার মানায়। এখন সবচেয়ে বড় কথা, আর্কটিক থেকে রাশিয়াকে কি তাড়ানো সম্ভব? এই ধরনের রাজগুবি এবং অবাস্তব কথা একমাত্র ডোনাল্ড ট্রাম্পই বলতে পারেন, এবং তার কয়েকগুলো সাংঘাত জুটেছে, তারা হিতাহিত জ্ঞান হারিয়ে প্রেসিডেন্ট যা বললে খুশি হবেন ঠিক সেটাই উচ্চারণ করে থাকেন। প্রথম কথা, আর্কটিকে সবচেয়ে দীর্ঘ উপকূল রেখার উপর আছে রাশিয়াই। ইউ ক্যানট চেঞ্জ জিওগ্রাফি জাস্ট বিকজ ইউ উইশ ইট টু। 2 নম্বর, ঐতিহাসিকভাবে সেই সোভিয়েত আমল থেকেই সেখানে সামরিক এবং অসামরিক উপস্থিতি সাংঘাতিক। 3 নম্বর, আন্তর্জাতিক আইন অনুযায়ী আর্কটিক মহাসাগরের একটা মস্ত বড় অংশে রাশিয়ারই লেজিটিমেট অধিকার রয়েছে। রাশিয়াকে আর্কটিক থেকে তাড়ানো এমন কোনো বাস্তবসম্মত কৌশল ন্যাটো বা আমেরিকার কাছেও নেই, থাকতেই পারে না। প্রশ্নটা তাড়ানো নয়, প্রশ্নটা হলো পাওয়ার ব্যালেন্স বা শক্তির ভারসাম্যকে বদলে দেওয়া। ট্রাম্প আসলে কি বলতে চাইছেন? ট্রাম্পের বক্তব্যকে কিন্তু সরলভাবে নিলে খুব ভুল হবে। আসলে তিনি এইসব কথাবার্তা বলে তাঁর 3টি প্রকৃত উদ্দেশ্যকে লুকিয়ে রাখার চেষ্টা করছেন। 1, ন্যাটোকে তিনি আর বহুপাক্ষিক কাঠামো বলে মানতে চাইছেন না, চাইছেন ওই ভেনেজুয়েলার মতো গোটা ইউরোপও আমেরিকার যে নিরাপত্তাজনিত বাধ্যবাধকতা তার কাছে বশ্যতা স্বীকার করুক। 2, চীন আর রাশিয়ার জুজু দেখিয়ে সার্বভৌমত্ব প্রশ্নে ক্রমবর্ধমান চাপ সৃষ্টি। কিন্তু গ্রিনল্যান্ড কি শুধুই একটা সামরিক ঘাঁটি? এটা খনিজ পদার্থে ভরপুর, রেয়ার আর্থে ভরপুর, ভবিষ্যৎ শিপিং রুট ও রাজনৈতিক প্রভাবের কেন্দ্রও বটে। ইউরোপকে দুর্বল করে রাজনৈতিক চাপ বাড়ানো, অতএব ডেনমার্ককে সাক্ষী গোপাল করে তাদেরকে অক্ষম বলা, এটা ইউরোপ ইজ টেকিং ইট উইথ দ্য কন্টেম্পট ইট ডিজার্ভস। এখন ইউরোপের আপত্তি অন্য জায়গায়। তাদের প্রথম আপত্তি লিগ্যাল। একটা স্বশাসিত ভূখণ্ড কেনা বা দখল কি এই শতাব্দীতে আদৌ গ্রহণযোগ্য? আর ন্যাটো মানে তো সম্মিলিত নিরাপত্তা, সেখানে তো একক আধিপত্যের কোনো স্থান নেই। এই যে আমেরিকা যখন একতরফা গিয়ে আফগানিস্তান অ্যাটাক করে,
তার আগে ইরাকে ঢুকেছিল, তখন কি তারা ইউরোপীয় যারা সদস্যভুক্ত দেশ তাদেরকে তো অ্যালাইজ বলে উল্লেখ করতো, এবং তারাও আমেরিকার সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ফ্রান্স হোক, জার্মানি হোক, ব্রিটিশ হোক, ফ্রেঞ্চ হোক, তারাও তো আফগানিস্তানে গিয়ে লড়েছে, ইরাকে গিয়ে লড়েছে। আর এখন হঠাৎ একটা বোধবুদ্ধিহীন, লোলুপ এবং লোভী আমেরিকান প্রেসিডেন্টের হাতে তাদের লাঞ্ছিত যদি হতে দেখা যায়, তাহলে এটা তার ট্রাম্পের মনে রাখা দরকার, হি অলসো কামস ফ্রম ইউরোপিয়ান স্টক। বস্তুত আমেরিকা নামক দেশটির যে শ্বেতাঙ্গ পপুলেশন, তাদের প্রত্যেকেরই একটা ইউরোপিয়ান রুট আছে। সেটা ব্রিটিশ হতে পারে, ডাচ হতে পারে, ইটালিয়ান হতে পারে, স্কটিশ হতে পারে, কিন্তু তারা তো আর ওই আমেরিকা নামক দেশটিতে আকাশ থেকে এসে পড়েননি। তাদের প্রত্যেকেরই একটা অ্যানসেস্ট্রাল যদি ট্রি ট্রেস করা যায়, দেখা যাবে ইউরোপ থেকেই তাদের বাপ ঠাকুরদা 14 পুরুষ আমেরিকাতে এসেছিলেন। একটা দেশ যার আয়ু হচ্ছে মাত্র 250 বছর, সেই দেশ ঠিক আছে দশচক্রে ভগবান ভূতায় আমেরিকা আমেরিকা হয়ে গেছে, কিন্তু তাই বলে আইন কানুন কোনো কিছুই সে মানবে না, যাকে পাবে তাকেই পদদলিত করে দেবে। এই ধরনের আগ্রাসন এখন পৃথিবী বরদাস্ত করবে না। দ্বিতীয় আপত্তি ইউরোপের, ন্যাটো কোনো একক আধিপত্যের ব্যাপার নয়, সম্মিলিত। আর গ্রিনল্যান্ড ইতিমধ্যেই ন্যাটোর হয়ে যা করার তা করছে। সুতরাং এই যে ফলস প্রেমিস, সেটাকে ইউরোপ প্রত্যাখ্যান করছে এক বাক্যে। তার মানেটা কি দাঁড়ায়? আসলে এটা যুক্তি নয়, ট্রাম্প যেটা বলছেন সেটা ক্ষমতার ভাষা। এখন এই ক্ষমতার ভাষাকে যদি একটা নিরাপত্তার প্রশ্নের মূলকে ট্রাম্প খাইয়ে দেওয়ার চেষ্টা করেন, সেটা বাকিরা যে খাবে তা তো নয়। সুতরাং এটা ওয়েস্টার্ন হেমিসফিয়ার নয়, এটা ওয়েস্টার্ন ইউরোপ, এবং এখন ন্যাটোতে ইস্টার্ন ইউরোপের বেশ কয়েকটি দেশও সদস্য হিসেবে স্বীকৃত। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যি ব্লো কাউন্টার ব্লো এই পর্যায়ে গিয়ে পৌঁছবে? পৌঁছলে সেটা তাতে সবচেয়ে বেশি লাভবান হবে ওই রাশিয়া এবং তার পিছন পিছন চীন। ট্রাম্প যদি সেই আত্মঘাতী কৌশলকেই মনে করেন বিশ্বজয়ের একমাত্র কৌশল, তাহলে আর্কটিকে মার্কিন আধিপত্য যাই থাকুক না কেন, জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজের কারণে রাশিয়া আরও ওয়েল এন্ট্রেঞ্চড হয়ে যাবে। দেখা যাক। আমেরিকান কাগজগুলো পড়লে মনে হয় যে শেষ পর্যন্ত হয়তো এই স্পার্ক থেকে কোনো অগ্নুৎপাত হবে না, না হলে সেটাই ভালো, কিন্তু হবে না যে তারই বা গ্যারান্টি কোথায়? ভালো থাকবেন, ফিরে আসছি।